আচ্ছা, কখনো কি মনে হয়েছে দারুণ একটা প্রোটিন ভরা খাবার খাওয়ার পর আমাদের শরীরের ভেতরে ঠিক কি হয়? এটা আসলে একটা অবিশ্বাস্য জার্নির মতো। আজ আমরা ঠিক সেই জার্নিটাতে ডুব দেব। দেখব কিভাবে আমাদের শরীর প্রোটিনকে ভেঙে কাজে লাগায়, একেবারে খাবারটা মুখে দেওয়ার পর মুহূর্ত থেকে। আমাদের এই ভেতরের জগতের যাত্রাটা মূলত 4টা পর্বে ভাগ করা। প্রথমে আমরা দেখব অ্যামাইনো অ্যাসিডগুলো কিভাবে নিজেদের মধ্যে জায়গা বদল করে, মানে একটা অদল বদল খেলে। এরপর আমরা সোজা চলে যাব শরীরের নিজস্ব ডিটক্স ফ্যাক্টরিতে। তারপর বুঝব নাইট্রোজেন ব্যালেন্সের সহজ কিন্তু খুব জরুরি একটা হিসাব। আর একদম শেষে দেখব এই পুরো ব্যাপারটা কিভাবে একজন ডাক্তারের রক্ত পরীক্ষার রিপোর্টে ফুটে ওঠে। তো চলুন মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। খাবারটা তো খাওয়া হলো, কিন্তু এর মধ্যে যে কোটি কোটি অ্যামাইনো অ্যাসিড আছে সেগুলোর ভাগ্যে ঠিক কী লেখা আছে? চলুন এই রহস্যের প্রথম পরতটা খোলা যাক। আমাদের প্রথম স্টপের নাম অ্যামাইনো অ্যাসিডের অদল বদল। এটাকে শরীরের একটা অসাধারণ স্মার্ট রিসাইক্লিং সিস্টেম হিসেবে ভাবা যেতে পারে, যেখানে একটা কণাও নষ্ট হতে দেওয়া হয় না। এই অদল বদলের একটা গালভরার নামও আছে, ট্রান্সঅ্যামিনেশন। ব্যাপারটা অনেকটা এরকম, শরীর একটা অ্যামাইনো অ্যাসিড থেকে তার অ্যামাইনো গ্রুপটা খুলে নিয়ে আরেকটা কিটো অ্যাসিডের সাথে জুড়ে দেয়। এর ফলে কি হয়? একটা নতুন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায়, যেটা হয়তো সেই মুহূর্তে শরীরের বেশি দরকার। মানে শরীর থেকে জহুরির মতো জানে কোনটা রেখে কোনটা নিতে হবে। দারুণ কার্যকর একটা উপায়, তাই না? আর এই অদল বদলটা কেন যে এত জরুরি সেটা এখানেই পরিষ্কার হয়ে যায়। এটা শুধু নতুন অ্যামাইনো অ্যাসিডই বানায় না, এই প্রক্রিয়ার মাধ্যমে শরীর শক্তির জন্য কার্বন স্কেলেটন বা কিটো অ্যাসিড আলাদা করে নেয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটাই সেই সেন্ট্রাল হাব, যা প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট শরীরের এই 3টে প্রধান শক্তির উৎসকে জুড়ে দেয়। মানে এটা নিশ্চিত করে যে শরীরের সব শক্তি ব্যবস্থা একে অপরের সাথে যোগাযোগ রাখছে। এখন এই দুটো প্রক্রিয়ার মধ্যেকার পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, ট্রান্সঅ্যামিনেশন মানে হলো অদল বদল, যেখানে একটা অ্যামাইনো গ্রুপ এক অণু থেকে আরেকটা অণুতে যায়। অন্যদিকে ডিঅ্যামিনেশন মানে হলো একেবারে বাদ দিয়ে দেওয়া, মানে অ্যামাইনো গ্রুপটাকে পুরোপুরি সরিয়ে ফেলা হয়। আর এই সরিয়ে ফেলার ফলেই কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়। এই ধাপটাকে বলা হয় অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। এখানে অ্যামাইনো গ্রুপটাকে মুক্ত অ্যামোনিয়া বা NH3 হিসাবে বের করে দেওয়া হয়। এতে শরীর তার দরকারি কিটো অ্যাসিড তো পেয়ে যায়, কিন্তু সাথে একটা বিষাক্ত জিনিসও তৈরি হয়ে যায়। তো ব্যাপারটা দাঁড়ালো এই যে শরীর একটা সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটা বড় সমস্যা তৈরি করে ফেলেছে, আর সেটা হলো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া কিন্তু আমাদের শরীরের জন্য রীতিমতো বিষাক্ত, তাই যত তাড়াতাড়ি সম্ভব একে নিষ্ক্রিয় করতেই হবে। তাহলে এই বিষের কি হবে? এখানে শরীরের আসল কারিগরি শুরু। চলুন আমাদের পরের ধাপে যাই আর দেখি শরীর এই অ্যামোনিয়া সমস্যার কি অসাধারণ এক সমাধান বের করে রেখেছে। আমরা এখন ঢুকছি শরীরের নিজস্ব ডিটক্স কারখানায়, যার নাম ইউরিয়া সাইকেল। এই ইউরিয়া সাইকেলকে একটা বায়োকেমিক্যাল অ্যাসেম্বলি লাইনের মতো ভাবতে পারেন। একদিকে বিষাক্ত অ্যামোনিয়া ঢুকছে, তারপর মাইটোকন্ড্রিয়ার সাইটোপ্লাজমের মধ্যে 5টা নিখুঁত রাসায়নিক ধাপের মধ্যে দিয়ে পরমাণুগুলো নতুন করে সাজানো হচ্ছে। আর অ্যাসেম্বলি লাইনের অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসছে একদম নিরীহ, হার্মলেস ইউরিয়া। ভাবুন তো, একটা মারাত্মক সমস্যার কি অসাধারণ এক সমাধান! তাহলে বুঝতেই পারছেন এই চক্রটার গুরুত্ব কতখানি। হ্যাঁ, এর প্রধান কাজ হল বিষাক্ত অ্যামোনিয়াকে নিরাপদ ইউরিয়াতে বদলে দেয়া, কিন্তু এটা আরও অনেক কিছু করে। একই সাথে কার্বন ডাই অক্সাইডও বের করে দেয়। শুধু তাই না, এটা আর্জিনিনের মতো একটা জরুরি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, আর শরীরের অন্যান্য শক্তি চক্রের সাথেও জুড়ে থাকে। এক কথায় একটা সত্যিকারের মাল্টিটাস্কার। এতক্ষণ তো আমরা কোষের অলিগলিতে ঘুরছিলাম, এবার একটু জুম আউট করে পুরো ছবিটা দেখি, মানে বোঝার চেষ্টা করি যে এই গোটা প্রক্রিয়ার সামগ্রিক প্রভাব কিভাবে মাপা যায়। এই মাপটার নাম হলো নাইট্রোজেন ব্যালেন্স। আর ধারণাটা খুবই সহজ। শরীরে কতটা নাইট্রোজেন ঢুকছে আর কতটা বের হচ্ছে তার একটা সহজ হিসাব। কিন্তু এই সাধারণ হিসাবটাই শরীরের প্রোটিনের অবস্থা সম্পর্কে অনেক কিছু বলে দেয়। এই সহজ ব্যালেন্সটাই আমাদের শরীরের অবস্থার একটা আয়নার মতো। যখন যতটা নাইট্রোজেন ঢুকছে ততটাই বের হচ্ছে, তখন শরীর একটা স্থিতিশীল অবস্থায় আছে। এটা একজন সুস্থ, স্বাভাবিক মানুষের লক্ষণ।
আবার যখন শরীর জমাচ্ছে বেশি কিন্তু বের করছে কম, মানে পজিটিভ ব্যালেন্স, এটা কোনো কিছু নির্মাণের সংকেত, যেমন একটা শিশুর বেড়ে ওঠা বা গর্ভাবস্থা। কিন্তু যখন শরীর পাওয়ার চেয়ে বেশি নাইট্রোজেন হারাতে থাকে, মানে নেগেটিভ ব্যালেন্স, তখনই কিন্তু বিপদ সংকেত। এটা অসুস্থতা, আঘাত বা অপুষ্টির দিকে ইশারা করে, যার মানে শরীর তখন নিজের পেশি ভাঙতে শুরু করেছে। আর এখানেই খাবারের গুণমানের ব্যাপারটা চলে আসে। যদি খাবারে একটাও অপরিহার্য বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কম থাকে, তাহলে যতই প্রোটিন খাওয়া হোক না কেন, শরীর তার ঠিকমতো ব্যবহার করতে পারে না। ফলে নাইট্রোজেন ব্যালেন্স নেগেটিভ হয়ে যায়, মানে কোয়ালিটির ওপর সবকিছু নির্ভর করছে। আর এই ব্যালেন্স যখনই এদিক ওদিক হয়, তা সে ভুল খাবারের জন্যই হোক বা অন্য কোনো ভেতরের কারণে, আমাদের শরীর কিন্তু সিগন্যাল পাঠাতে শুরু করে। আর সেই সিগন্যালগুলোই ধরা পড়ে আমাদের মেডিকেল রিপোর্টে। এখানে আমরা আমাদের আলোচনার শেষ পর্বে চলে এসেছি। ব্লাড রিপোর্টে এএসটি, এএলটি এই নামগুলো আমরা প্রায়ই দেখি, কিন্তু ডাক্তাররা এগুলো মেপে আসলে কি বুঝতে চান? এই প্রশ্নটাই আমাদের বিজ্ঞানের সাথে বাস্তব জীবনের একটা দারুণ যোগসূত্র তৈরি করে দেবে। মনে আছে আমরা ট্রানজামিনেশন নিয়ে কথা বলছিলাম? এই এএসটি আর এএলটি হল সেই খেলারই মূল খেলোয়াড়, মানে এনজাইম। সাধারণত এরা কোষের ভেতরেই শান্ত হয়ে বসে থাকে, কিন্তু রক্তে যদি এদের মাত্রা বেড়ে যায়, তার মানে হলো কোথাও কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এই এনজাইমগুলো কোষের ভেতর থেকে বাইরে লিক করছে। আর এটা প্রায়শই লিভারের সমস্যার একটা বড়সড় সংকেত। তবে সব সময় যে লিভারের ক্ষতির মতো কার্যকরী সমস্যার জন্যেই সব হয় তা না। কখনো কখনো সমস্যাটা থাকে একেবারে গোড়ায়, মানে আমাদের জেনেটিক কোডে। অর্থাৎ এই বিপাকীয় পদগুলো তৈরির যে ব্লুপ্রিন্ট, সেখানেই কোনো ত্রুটি থেকে যায়। এর সবচেয়ে পরিচিত উদাহরণগুলোর একটা হল ফিনাইল কিটোনিউরিয়া বা পিকেইউ। এটা একটা জেনেটিক রোগ, যেখানে একটা মাত্র এনজাইমের ভুলের জন্য ফিনাইলঅ্যালানিন নামের একটা অ্যামাইনো অ্যাসিড শরীরে জমতে থাকে, কারণ শরীর তাকে ভাঙতেই পারে না। আর যদি এর চিকিৎসা না হয়, তাহলে ওই একটা মাত্র এনজাইমের ভুলের পরিণতি হতে পারে মারাত্মক। মানসিক প্রতিবন্ধকতা থেকে শুরু করে ছিচুনি, এমনকি প্রস্রাবে একটা অদ্ভুত বাসি গন্ধ পর্যন্ত হতে পারে। ভাবা যায়, শুধু বিপাকীয় পথের একটা মাত্র ধাপ বন্ধ হয়ে যাওয়ার জন্য এত কিছু। তবে এখানে একটা দারুণ ভালো খবরও আছে। আধুনিক বিজ্ঞানের কল্যাণে এখন জন্মের পরপরই স্ক্রিনিংয়ের মাধ্যমে এই রোগটা ধরে ফেলা যায়। আর একটা বিশেষ নিয়ন্ত্রিত ডায়েটের মাধ্যমে এর ভয়ঙ্কর পরিণতিগুলো পুরোপুরি এড়ানো সম্ভব। আমাদের শরীরের ভেতরের এই বিপাকক্রিয়া আসলে একটা অবিরাম আর অদৃশ্য ভারসাম্য রক্ষার খেলা। আজকের বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে একটা ছোট্ট ত্রুটিও কখনো কখনো কত বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এই জটিল সিস্টেমের আরও কত রহস্য আমাদের জানার বাইরে রয়ে গেছে, তাই না?